প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আইন না থাকলে সরকার, গণতন্ত্র, নাগরিক অধিকার কিছুই থাকবে না। সকালে রাজধানীর তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে সারা দেশের মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠকে তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না, তারাই সম্মুখ সারির মানুষ। মাহবুব সৈকতের রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর দেশের মাঠ প্রশাসনের পুলিশ কর্মকর্তাদের নিয়ে প্রথমবারের মতো বড় পরিসরে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। পুলিশ হেডকোয়ার্টার, মেট্রোপলিটন পুলিশ, রেঞ্জ ডিআইজি, সারা দেশের পুলিশ সুপার এবং তদূর্ধ্ব পদমর্যাদার 127 জন পুলিশ কর্মকর্তা যোগ দেন বিশেষ এই বৈঠকে। বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনমনে যে উদ্বেগ রয়েছে তা কাটাতে এবং পরিস্থিতির উন্নয়ন ও মানুষের আস্থা ফেরাতে পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। পুলিশের কথা প্রসঙ্গে বারে বারে আমরা বলছি দুটো শব্দ, আইন ও শৃঙ্খলা। আইনের পরিবেশ সৃষ্টি করা। আইন যদি না থাকলো তাহলে সরকারও কি, গণতন্ত্র কি, অধিকার কি, মানুষ, নাগরিকদের কি, কিছুই থাকে না। কাজে এটাই ছিল মূল জিনিস, যে আমরা পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারবো না, তারাই সম্মুখ সারির মানুষ। পুলিশকে আরো সক্রিয় এবং সচল করে প্রতিটি মানুষের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে বলেও বক্তব্যে তুলে ধরেন প্রধান উপদেষ্টা। কাজ করার তো একটা পরিবেশ লাগে, সহযোগিতা লাগে, সামর্থ্য লাগে। সেটা ছাড়া, ঢাল তলোয়ার ছাড়া আমরা যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দিয়েছি যে লড়াই হোক। সেই জিনিসটা আমি অবশ্যই পরপরে এটা নিয়ে বৈঠক করবো, সমাধান করতে পারবো যাই না, কোনো জিনিস সমাধান করতে বড় কঠিন জিনিস হয়ে যায়, কিন্তু চেষ্টা করবো যে কি করা যায়। এরকম আলাপ হলে অনেক কিছু মনে পড়বে, যেগুলো আমরা চেষ্টা করব। যদি আমরা বলি যে এটাই তোমাদের কাজ, দেশকে পরিবেশটা সৃষ্টি করা যেখানে দেশ এগিয়ে যেতে পারে, যাদের হাতে পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব, যাদের কাছে দেশকে তৈরি করার দায়িত্ব এগিয়ে যাওয়ার জন্য, তাদের নিজেদেরকে তৈরি করতে না পারলে তাহলে তারা বাকি কাজ হলো না। তো সেই জন্য আমরা অগ্রাধিকার দিতে চাই, প্রায়োরিটি দিতে চাই যে যেটা আমরা পারি। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক ছাড়াও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এবং রাজশাহী জেলার পুলিশ সুপার বক্তব্য রাখেন। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনীর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এক ব্রিফিংয়ে সংশোধনীর বিভিন্ন বিষয় তুলে ধরেন। তারা জানান, দ্রুত বিচার নিশ্চিত করতে এই সংশোধনী যেমন ভূমিকা রাখবে, মিথ্যা মামলার ক্ষেত্রেও থাকবে কঠোর শাস্তির বিধান। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। সাম্প্রতিক সময়ে দেশজুড়ে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় দ্রুত ও কঠোর বিচার নিশ্চিত করতে এ সংক্রান্ত আইনের কিছু ধারা সংশোধনের উদ্যোগ নেয় সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠকে সোমবার তারই কিছু সংশোধনীতে নীতিগত অনুমোদন দেয় সরকার। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের নিয়মিত ব্রিফিংয়ে যোগ দিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনীর বিষয়গুলো তুলে ধরেন দুই উপদেষ্টা। সম্মতিক্রমে যেই ধর্ষণের ঘটনাগুলোর বিচার, সেটা একটা আলাদা অপরাধ। সম্মতি ব্যতিরেকে মাগুরার ক্ষেত্রে, বরগুনার ক্ষেত্রে যেই ঘটনাগুলো ঘটেছে, সেই ধর্ষণের ঘটনাগুলোর আলাদা একটা অপরাধ হিসাবে এখানে আইডেন্টিফাইড হয়েছে। এবং দ্বিতীয় শ্রেণীর যে অপরাধ বললাম, সম্মতি ব্যতিরেকে যে ধর্ষণ, সেটার ক্ষেত্রে বিচার এবং তদন্তের সময় কমানো হয়েছে। আমরা এটার উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। নারী ও শিশু নির্যাতন দমন আইন যেটা আছে 2000 সালে, সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধন আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে উত্থাপন করা হলে আমাদের ক্যাবিনেট সেটা নীতিগত অনুমোদন দেয়। বিচার ত্বরান্বিত করতে চট্টগ্রাম ও রাজশাহীতে নতুন 2টি ডিএনএ টেস্টিং ল্যাব করা হবে বলে জানান উপদেষ্টা। বিচারের ক্ষেত্রে বিলম্ব হওয়ার একটা বড় কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ডিএনএ ল্যাব না থাকা। এই মুহূর্তে একটি মাত্র আছে। আজকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা চট্টগ্রামে এবং রাজশাহীতে দ্রুততার সাথে আরো 2টা ডিএনএ ল্যাব স্থাপন করব।
সংশোধনী নারী ও শিশু নির্যাতন দমন আইনটি চূড়ান্ত অনুমোদনের পর এ সপ্তাহে গ্রেজেট আকারে প্রকাশ হতে পারে বলে জানান দুই উপদেষ্টা। আমরা ভিকটিমদের প্রোটেকশনের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা করেছি, ওনাদেরকে ক্ষতিপূরণ দান করার ব্যবস্থা করেছি এবং ধর্ষণকালে বা ধর্ষণের উদ্দেশ্যে যদি কোনো রকম জখম করা হয়, গুরুতর জখম বা সাধারণ জখম, সেটাকেও আমরা কঠোর শাস্তির ব্যবস্থা করেছি। আপনারা বৃহস্পতিবার দিন এটা চূড়ান্ত অনুমোদন হয়ে যাবে আমরা আশা করছি। শিমুল খান, মাই টিভি, ঢাকা। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় করা মামলার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। এদিন রাষ্ট্রপক্ষ 2 বছর আগে আওয়ামী লীগ সরকার ছাত্রলীগের নেতাদের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাতে না হয় সেজন্য যে আপিল করেছিলেন তা বর্তমান অ্যাটর্নি জেনারেল অফিস প্রত্যাহার করে নেন। সেই সঙ্গে 5 বছর আগের ওই ঘটনায় দায়ের করা মামলায় আদালতে অভিযোগ গঠন করা হয়। 2020 সালের 25 সেপ্টেম্বর এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে ওই তরুণীকে ধর্ষণ করা হয়। মামলাটা দ্রুত বিচার ট্রাইব্যুনালে না যায়, আজকে প্রায় 2 বছর পরে সেই মামলাটার শুনানি হয়। রাষ্ট্রপক্ষ তার অ্যাপিলটি নিজেরাই প্রত্যাহার করে নিয়েছে। এর মাধ্যমে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে 30 দিনের মধ্যে স্থানান্তর করার হাইকোর্টের যে আদেশ ছিল সেটা বহাল থাকলো এবং এই আদেশের মাধ্যমে আমরা যেটা মনে করছি এই ট্রায়ালটি এখন ত্বরান্বিত হবে দ্রুততার সাথে। বরগুনায় মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা করার পর বাবার মরদেহ উদ্ধারের ঘটনায় ভুক্তভোগী পরিবারটির পাশে দাঁড়ানোয় বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে বরগুনার কালীবাড়ি এলাকায় মন্টু চন্দ্র দাসের পরিবারের সঙ্গে দেখা করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপিকে ধন্যবাদ জানান তিনি। এ সময় মন্টু চন্দ্র দাসের অসহায় পরিবারের চিকিৎসা খরচ, সন্তানদের পড়ালেখা ও পরিবারের ভরণ পোষণের দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন জামাতের আমির। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আর্থিক সহায়তা উপহার সামগ্রী নিয়ে বরগুনা পৌঁছান বাংলাদেশ জিয়া শিশু একাডেমির মহাপরিচালক এম হুমায়ুন কবির, জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা সহ দলের নেতৃবৃন্দ। তার বাবা এটার প্রতিকার চেয়ে একটা মামলা করেছিল। এই মেয়েটার জীবনের সর্বনাশ এর প্রতিকার চেয়ে, কিন্তু মামলা কেন করলো? ঝাল মেটানোর জন্য বাবাকে খুন করে ফেলেছে। আমরা এর নিন্দা জানাই, আমরা এটাকে ঘৃণা করি এবং এর জন্য আমরা দুঃখ এবং সমবেদনা জ্ঞাপন করছি। আমি জিজ্ঞেস করেছিলাম যাকে খুন করা হয়েছে তার স্ত্রীকে, ওনার নাম তো মন্টু রায় নাকি। দেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব, গণতন্ত্র নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর একটি হোটেলে অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম আয়োজিত ইফতার মাহফিলে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি মন্তব্য করেন। 1-11 মতো বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে বলে অভিযোগ করে দেশের জবাবদিহিতামূলক সরকার থাকতে হবে বলেও মনে করেন তিনি। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। রাজধানীর একটি অভিজাত হোটেলে অনলাইন অ্যাক্টিভিস্ট আয়োজিত ইফতার মাহফিলে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। প্রিয় সহকর্মী, কিন্তু এটি যে শুধু কথার কথা নয়, বা এটি শুধু বক্তব্য রাখার জন্য বলছি না আমরা, বা আমাদের বক্তব্যের প্রতি যাতে মানুষ আকর্ষণ বোধ করে বা আকর্ষিত হয় তার জন্য বলছি না। আসলেও এইরকম একটি ঘটনা ধীরে ধীরে পাক খাচ্ছে, ধীরে ধীরে গড়ে উঠছে একটি ষড়যন্ত্র বিশাল। এ সময় 1-11 মতো বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে তারা তাদের অবস্থান থেকে তাদের সাথে যে সকল মিডিয়া হাউসের সম্পর্ক আছে তাদের মাধ্যমে ঠিক 1-11 সময় যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছিল, ঠিক একইভাবে এরকম একটি প্রেক্ষাপট ধীরে ধীরে তৈরি করার চেষ্টা তারা করছে। আপনারা যেমন সেই সময় জনগণের কথা, স্বৈরাচারের সময় জনগণের কথা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথা আপনারা যেমন জনগণের কাছে পৌঁছে দিয়েছিলেন, আজও আবার আপনাদেরকে সেই কাজটি করার প্রয়োজনীয়তা যে কোনো সময় থেকে বেশি। দেশে জবাবদিহিতামূলক সরকার থাকতে হবে জানিয়ে সংসদের মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করার কথাও বলেন তারেক রহমান। রাজনীতি জনগণের জন্য হলে
অবশ্যই নির্বাচন জনগণের জন্যই হতে হবে, অর্থাৎ জনগণ যেই নির্বাচনে সরাসরি ভোট দিয়ে তার মতামত দিতে পারবে সেই নির্বাচনের পক্ষেই বিএনপি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য নেতৃবৃন্দ। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। দেশে ৫ আগস্টের পর শুরু হওয়া ষড়যন্ত্র মোকাবেলায় লড়াই অব্যাহত রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর একটি হোটেলে জিয়া সাইবার ফোর্সের প্রতিষ্ঠা বার্ষিকীতে সব কথা বলেন তিনি। এদিকে ড্যাবের ইফতার মাহফিলে ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার লড়াই এখনও চালিয়ে যেতে হচ্ছে বলে মন্তব্য করেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। জিয়া সাইবার ফোর্সের ইফতার মাহফিলে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন মির্জা ফখরুল। তিনি বলেন, ফ্যাসিবাদ বিদায় নিলেও নতুন ষড়যন্ত্রের কবলে দেশ। আবার নতুন করে আমাদেরকে সেই যুদ্ধ শুরু করতে হবে। ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে, সেই চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে আমাদের যোদ্ধারা তারা পারবেন এই যুদ্ধে জয়ী হতে, এই বিশ্বাস আমার আছে। এদিকে ড্যাবের ইফতার মাহফিলে মানুষের ভোটাধিকার ও গণতন্ত্রের জন্য লড়াই অব্যাহত রাখার আহ্বান জানান নজরুল ইসলাম খান। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে দ্রুত সংস্কার শেষে নির্বাচন দাবি করেন বিএনপির সিনিয়র 2 নেতা। শিমুল খান, মাই টিভি, ঢাকা। ন্যায়, তাকওয়া এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে চিকিৎসকদের ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার। বিকেলে রাজধানীর ধানমন্ডির একটি মিলনায়তনে ন্যাশনাল ডক্টরস ফোরাম মহানগর দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, ইনসাফ জাকাত ভিত্তিক রাষ্ট্র গঠিত হলে সমাজে কোনো গরিব দুঃখী অনাহারী থাকবে না। বাংলাদেশ জামাত ইসলামী এই তাকওয়ার বাংলাদেশ, এই বরকতের বাংলাদেশ গড়তে পারলে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জুলাই অভ্যুত্থানে আমাদের ছাত্র জনতা দেখেছিল, সেই স্বপ্ন পূরণের জন্য কোরআনের বাংলাদেশ আমাদের করতে হবে। সূরা আরাফের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদের মানুষ যদি ঈমান আনার পর এই তাকওয়ার ভিত্তিক রাষ্ট্র চালাতে পারে, আকাশ আর পৃথিবীর সমস্ত বরকতের দরজা আমরা খুলে দেব। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আন্দোলনকারীদের উপর হামলায় জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের 128 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জুলাই গণঅভ্যুত্থানের সময় হামলা সংক্রান্ত তথ্য অনুসন্ধান কমিটির প্রতিবেদনের আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। 19 দেশের মিশন প্রধানের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। আগারগাঁওয়ে ইসি ভবনে সকাল 11টায় বৈঠক শুরু হয়। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ইসি মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের জানান, বৈঠকে নির্বাচন কমিশন দেশের নির্বাচন ব্যবস্থা, নিরাপত্তা ও নির্বাচন পরিচালনার বিভিন্ন দিক সম্পর্কে মিশন প্রধানদের অবহিত করা হয়েছে। তিনি জানান, এবার প্রবাসীদের প্রক্সি ভোট নিশ্চিত করতে চায় ইসি। এ সময় নির্বাচন সহ সব ধরনের সংস্কারে মালয়েশিয়ার সহযোগিতা দেবে বলে জানান দেশটির রাষ্ট্রদূত সুহাদা ওথমান। আবু সাইদপুর রিপোর্ট। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে ওআইসিভুক্ত 19 দেশের মিশন প্রধানদের সাথে সকাল 11টায় ইসি সচিবালয়ে বৈঠকে বসে নির্বাচন কমিশন। ঘণ্টাব্যাপী বৈঠকের পর ইসি সানাউল্লাহ সাংবাদিকদের জানান, প্রবাসীদের ভোটের আওতায় আনতে প্রস্তাবিত পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিংয়ের কোনো বিকল্প নেই। গণতান্ত্রিক উত্তরণ এবং আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আমরা যেসব কার্যক্রম হাতে নিয়েছি সেগুলো সম্বন্ধে অবহিত করেছি। পাশাপাশি আমরা বিভিন্ন দেশে আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আছেন তাদের ভোটের ব্যাপারে তাদের সহযোগিতা আশা করেছি। আমরা যে পদ্ধতিতেই ভবিষ্যতে নির্ধারণ করি না কেন তাদের অভিজ্ঞতাগুলো আমরা জানতে চেয়েছি, তারা শেয়ার করেছেন। বৈঠকে কমিশনের বর্তমান কার্যক্রম, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সহ প্রবাসী ভোটার নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে ইসি সানাউল্লাহ বলেন, ওআইসিভুক্ত দেশসমূহ থেকে কেউ কেউ পর্যবেক্ষক হতে ইসির কাছে আগ্রহ প্রকাশ করেছেন। পোস্টাল ব্যালটটা আমাদের বর্তমানে অকার্যকরী, কারণ আমাদের হাতে যে সময়টুকু থাকে আপনার ব্যালট পেপার ছাপানোর পরে এবং ভোট গ্রহণের আগ পর্যন্ত, সেই সময়টুকুর মধ্যে এই ব্যালট পাঠিয়ে ভোট সংগ্রহ করে ফেরত এনে ভোট কাউন্টিং সম্ভব নয়। মন্দের ভালো খুঁজে বের করতে হবে।
আমরা যদি সত্যিকার অর্থে আমাদের প্রবাসীদেরকে ভোট দেওয়ার সুযোগ দিতে চাই, তাহলে কোনো না কোনো একটা অপশান বা সব অপশানের কম্বিনেশন আমাদেরকে নিতে হবে। আর বড় স্কেলে যদি আগামী নির্বাচনে যদি আমরা প্রবাসীদেরকে ভোট দেওয়াতে চাই, তাহলে প্রক্সি ছাড়া আর বিকল্প খুব একটা আছে বলে মনে হচ্ছে না। পরে মালয়েশিয়ান মিশন প্রধান সুয়াদা ওসমান বলেন, নির্বাচন সহ সব ধরনের সংস্কারে সমর্থন দেবে তার দেশ। নির্বাচন সহ সব ধরনের সংস্কারে সহযোগিতা দেবে মালয়েশিয়া। আবু সদপু, মাই টিভি, ঢাকা। মঙ্গলবার উদ্বোধনের মধ্য দিয়ে পূর্ণরূপে চালু হতে যাচ্ছে যমুনা নদীর উপর নির্মিত দেশের দীর্ঘতম যমুনা রেলওয়ে সেতু। ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের এই রেল সেতুতে ট্রায়াল রান শেষে একটি লেনে চলছে বাণিজ্যিক ট্রেন। রেল সেতুটি উদ্বোধনের মধ্য দিয়ে উত্তরের মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটছে। সেতুর সিরাজগঞ্জ ও টাঙ্গাইল উভয় অংশে রয়েছে উদ্বোধনের আয়োজন। প্রতিনিধি মনোয়ার খানের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। যমুনা নদীর বুকে নির্মাণ হয়েছে 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের যমুনা রেলওয়ে সেতু। 50টি পিলারের উপর অত্যাধুনিক প্রযুক্তির ওয়েদার স্টিলের 49টি স্প্যানে পূর্ণরূপে পাওয়া ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের সেতুটি নির্মাণে প্রায় 4.5 বছর কাজ করেছে দেশি বিদেশি প্রকৌশলী ও শ্রমিকরা। সেতুটি উদ্বোধনের আগেই কয়েক দফা ট্রায়াল রান শেষে সেতুর একটি লাইন দিয়ে চলছে যাত্রীবাহী ট্রেন। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, উদ্বোধনের মধ্য দিয়ে পূর্ণরূপে সেতুটি চালু হলে একসাথে দুটি ট্রেন 100 থেকে 120 কিলোমিটার গতিতে চলবে। পাশাপাশি বাড়ানো যাবে এই পথে ট্রেনের সংখ্যা, কমবে যাত্রী ভোগান্তি। উদ্বোধনের জন্য সেতুর দুই পারে নির্মাণ করা হয়েছে উদ্বোধনী আয়োজন মঞ্চ। জাপানি টেকনোলজি, এখানে নতুন অনেক টেকনোলজি কাজ সম্বন্ধে জানা যায়, বোঝা যায়, সাথে এক্সপিরিয়েন্স হচ্ছে নিজের কাজের। এটা অবশ্যই আমাদের জন্য ভালো। পরিষ্কার পরিচ্ছন্ন যে বিষয়টা আছে এখন এগুলো চলতেছে, আর সর্বোপরি সম্পূর্ণ কাজই শেষ হয়ে গিয়েছে। আমরা খুব গর্বিত সেতুটা আমরা কাজ করতে পেরে। আমাদের খুব একান্তভাবে খুব অনুভূতি দেয়া অক্লান্ত পরিশ্রম আমরা সেতুটি করছি। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় দেশি ও বিদেশি প্রকৌশলী এবং শ্রমিকদের নিরলস শ্রমের এই সেতুটি চালু হবার মধ্য দিয়ে নতুন এক সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। এরই মধ্যে সকল আয়োজন শেষ করা হয়েছে বলে জানান প্রধান প্রকৌশলী। জাপানি প্রযুক্তি, নতুন প্রযুক্তি যেটা এসপিএসপি বলা হচ্ছে, স্টিল শিপ পাইল, সেই প্রযুক্তি ব্যবহার করেছি। রেল এবং নিচে যে গার্ডার, তার ভিতরে কোনো স্লিপার নাই, সরাসরি রেলের যে স্ট্যান্ডার্ড তাতে আমরা লোড ড্রাইভার পাবো। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সেতু নির্মাণে অর্থায়নকারী প্রতিষ্ঠান জাইকার প্রধান সহ রেলপথ মন্ত্রণালয়ের নীতি নির্ধারকরা। রেলপথ মন্ত্রণালয়ের সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন। জাপানিজ এম্বাসি থেকে থাকবেন এবং জাইকার হাই অফিসিয়াল ওনারা এই অনুষ্ঠানে থাকবেন। 2020 সালের 29 নভেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় দেশের দীর্ঘতম এই রেল সেতুর। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। করোনার ভ্যাকসিন কেনাকে কেন্দ্র করে বেক্সিমকো ফার্মার ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক সিন্ডিকেটের 22,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। গোয়েন্দা অনুসন্ধানে অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক প্রমাণ পাওয়ার পর দুদকের উপপরিচালক আফরোজা হক খানের নেতৃত্বে 4 সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। অভিযোগ সংশ্লিষ্ট জনাব সালমান এফ রহমান, বেক্সিমকো ফার্মা লিমিটেড এবং অন্যান্যদের বিরুদ্ধে করোনা ভ্যাকসিন ক্রয়কে কেন্দ্র করে গড়ে ওঠা একটি অসাধু সিন্ডিকেট কর্তৃক 22,000 কোটি টাকা রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আসন্ন ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায় বন্ধ, মহাসড়কে ডাকাতি, ছিনতাই ও দুর্ঘটনা রোধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। রাজধানীর ক্রাব মিলনায়তনে ঈদযাত্রায় সড়কে ডাকাতি, নগর জুড়ে ছিনতাই, সড়ক দুর্ঘটনার সংখ্যা উত্তরণের উপায় শীর্ষক এক গোলটেবিলে এই আহ্বান জানানো হয়। বৈঠকে বিশেষজ্ঞরা ছাড়াও হাইওয়ে পুলিশের পক্ষ থেকে ঈদযাত্রার পরিকল্পনা তুলে ধরা হয়। আফজাল হোসেনের রিপোর্ট। মহাসচিব যাত্রী কল্যাণ সমিতির পরিসংখ্যান মতে এবারের ঈদে ঢাকা ও আশেপাশের জেলা থেকে প্রায় 1.5 কোটি মানুষ যাত্রা করবেন নিজ নিজ গন্তব্যে, আর এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াত করবেন কোটি মানুষ। এই যাত্রাপথে যাত্রী হয়রানি বন্ধ ও তাদের নিরাপত্তার বিষয়গুলো উঠে আসে আলোচনায়। ঈদ যাত্রায় ফিটনেসবিহীন লক্কর যানবাহন বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। মোটরসাইকেলে যাত্রী আরোহী মানসম্মত হেলমেট ব্যবহার করতে হবে। 10 দিন হাইওয়ে রোডে কোনো গাড়ি পুলিশ সিগন্যাল দিবে না। কারো বিরুদ্ধে যদি স্পেসিফিক কোনো অভিযোগ থাকে, যদি তাদের কাছে নিউজ থাকে, সেটার ক্ষেত্রে হবে। অন্য গাড়ি সিগন্যাল দিয়ে রাস্তায় যানজট করবো না। এটা গতকালকে
স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সব বাহিনীর উপস্থিতিতে সিদ্ধান্তগুলি নিয়েছেন। প্রথমত একটি বাস্তবতা হলো আমাদের ছোট দেশ, অনেক লোক সংখ্যা। আমাদের ব্যবস্থাপনার মধ্যে শুরু থেকে এটাকে সুব্যবস্থাপনায় রাখার জন্য যে আমরা অধিক লোক, আমাদের জায়গা কম, তারপর আমাদের এর মধ্যেই চলতে হবে, সেই সুব্যবস্থাপনাটা কারা করবে? সরকার করবে, এটা পরিকল্পনায় থাকবে, সেটার একটা বড় অভাব। নিরাপদ ঈদযাত্রায় সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে হাইওয়ে পুলিশ। যাত্রী সেবায় থাকবে বাড়তি প্রস্তুতি। 2005 সাল থেকে এই পর্যন্ত মহাসড়কে যত ডাকাতি হয়েছে আমরা প্রায় 1443 জন ডাকাতের তালিকা করেছি, করে এটা আমরা জেলা পর্যায়ে দিয়েছি। আমরা এবং জেলা পুলিশ সবাই মিলে খোঁজ নিচ্ছি। যে কোনো প্রয়োজনে পুলিশকে বলবেন, আমরা রাস্তায় আছি, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। অন্যান্য যে সংস্থা বা অর্গানাইজেশন আছে তারাও তাদের দায়িত্বটুকু সঠিকভাবে পালন করবে। এর মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের ঈদযাত্রাটাকে এবং আমাদের মহাসড়কটাকে নিরাপদ করব, নির্বিঘ্ন করব। নৌপথে অতিরিক্ত ভাড়া আদায়, ঘাট ও নৌবন্দর কেন্দ্রিক যাত্রী হয়রানি সহ ইজারাদারদের লুটপাটের দৌরাত্ম্য বন্ধ করার দাবি উঠে আসে বৈঠক থেকে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। প্রবাসের খবর। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের মালয়েশিয়া শাখার উদ্যোগে সংগঠনের সাবেক নেতা মরহুম হাজী আব্দুল হামিদ মিন্টু, মরহুম শাওন আহমেদ ও মরহুম ছোটন ভুইয়ার স্মরণে দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, জাসাস মালয়েশিয়া শাখার আহ্বায়ক কাউসার আহমেদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জাসাস মালয়েশিয়া প্রতিষ্ঠাতা আহ্বায়ক শেখ আসাদুজ্জামান মাসুম। প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির সহসভাপতি তালহা মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন কাজী সালাউদ্দিন, এম এ কালাম, আব্দুর রহিম, জাকির আহমেদ ও ইসমাইল মজুমদার। বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতৃত্বের সম্মানে জালালাবাদ অ্যাসোসিয়েশন বাহরাইনের উদ্যোগে বিশেষ ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। প্রতিনিধি শাহিন শিকদার জানান, প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান এবং গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের পৃষ্ঠপোষক ও বাংলাদেশ স্কুল বাহরাইনের চেয়ারম্যান মুইজ চৌধুরী। সভাপতিত্ব করেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ কায়েস আহমেদ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। ইফতার ও দোয়া মাহফিলে বাহরাইনে বসবাসরত বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। এ সময় দেশ ও প্রবাসে থাকা সকল বাংলাদেশির মঙ্গল ও সমৃদ্ধ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। রিয়াদের হায়াল উজারাত শাখার আয়োজনে আঞ্জুমানে খোদ্দামুল মুসলিমিনের ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। সৌদি আরব প্রতিনিধি আব্দুল হালিম নিহন জানান, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপমহাদেশের প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার অ্যারাবিক লেকচারার জয়নুল আবেদিন কাদেরি। ব্যবসায়ী ও আঞ্জুমানে খোদ্দামুল মুসলিমিনের সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে হাসান মুরাদের সঞ্চালনায় প্রধান অতিথিকে ফুল দিয়ে সংবর্ধনা দেয়া হয়। স্বাগত বক্তব্য রাখেন আঞ্জুমানে খোদ্দামুল মুসলিমিনের রিয়াদ শাখার সভাপতি এটিএম মহিউদ্দিন আজহারি। আলোচনা করেন রিয়াদ প্রবাসী মোহাম্মদিয়া কাঠশিল্প জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মামুন নকশবন্দি। 2009 সালের এসএসসি ব্যাচের কুয়েত প্রবাসী বিভিন্ন জেলার সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধু সম্মেলন হয়েছে। কুয়েত প্রতিনিধি আলামিন রানা জানান, গতকাল কুয়েত জাতীয় সংসদ ভবনের পাশে এই ইফতার মাহফিল হয়। ইফতারের আগে আলোচনায় রমজান মাসের তাৎপর্য ও ব্যাচমেটদের নিয়ে সমাজসেবামূলক কাজ অব্যাহত রাখবে সবসময় দেশের ও দেশের মানুষের প্রতি দায়বদ্ধ থাকার অঙ্গীকার করেন সদস্যরা। সেই সাথে প্রবাসী বন্ধুদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির তাগিদ দিয়ে সাবেক শিক্ষার্থীরা বলেন, প্রবাসী বন্ধুত্বের বন্ধনে সুদৃঢ় করতে হবে, বন্ধুদের বিপদে আপদে নিঃস্বার্থভাবে পাশে দাঁড়াতে হবে। এ সময় 2009 ব্যাচের বিভিন্ন জেলার যে সকল বন্ধুরা প্রয়াত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। সৌদি আরবের দাম্মামের আল খোবার সুবেখায় প্রবাসীদের দেশে ফেরা আরও সহজ করার লক্ষ্যে বাংলাদেশ এয়ারলাইন্স সহ বিভিন্ন ধরনের এয়ারলাইন্সের টিকিট যারা কিনেছেন তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে ভাগ্যবান প্রবাসীদের মধ্যে গোল্ডেন আরব ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে প্রবাসীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। দাম্মাম প্রতিনিধি রাহুল পারভেজ জানান, প্রতি 2 মাস অন্তর অন্তর টিকিট বিক্রির উপর নির্ভর করে পুরস্কার দেওয়া হয়। গোল্ডেন আরব ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও ইকরাম মাতব্বর এবং শেখ ইয়াকুব আলীর যৌথ সঞ্চালনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্টেশন ম্যানেজার KM ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন সৌদি নাগরিক আহমদ আল ওবায়দুল্লাহ
তালুকদার নাজমুল হাসান, তানভীর সেলিম সার্থক, মুরাদ হোসেন, আবুল খায়ের সানোয়ার হোসেন, হান্নান বেগ ও কাউসার তালুকদার সহ আরও অনেকে। দোহার নবাবগঞ্জ অ্যাসোসিয়েশন ফ্রান্সের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল হয়েছে। প্রতিনিধি বাদল পাল জানান, রাজধানী প্যারিসের গার্দো নর্দের একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি স্বপন শফিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওসমান চঞ্চলের সঞ্চালনায় ইফতারের পূর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা কামাল হোসেন, তাইবুর মুন্সি, সিনিয়র সহসভাপতি আরিফ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পাঠান, সাংগঠনিক সম্পাদক আলী আক্কাস, প্রচার সম্পাদক আবির হোসেন, সাংস্কৃতিক সম্পাদক তাজুল ইসলাম, দপ্তর সম্পাদক ইসরাফিল বাড়ি সহ আরও অনেকে। এছাড়া অনুষ্ঠানে অতিথি ছিলেন শেখ শাহজাহান সারু, নজরুল ইসলাম, আমিন খান হাজারি। বাংলাদেশ জাতীয় ফুটবল দলে ৮ নম্বর জার্সি পরে খেলবেন হামজা চৌধুরী। হবিগঞ্জের শানঘাটের গ্রামের বাড়িতে গণমাধ্যমের সাথে মতবিনিময়কালে এ তথ্য জানান তিনি। প্রতিপক্ষ নিয়ে মাথা না ঘামিয়ে নিজেদের সামর্থ্যের দিকে নজর দিতে চান ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা এই তারকা। এর আগে যুক্তরাজ্য থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে হামজাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় বাফুফে। এস এম আরিফের রিপোর্ট। চারপাশে ঢাকঢোলের শব্দ আর হামজা হামজা ধ্বনি। ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে খেলা তারকা হামজা চৌধুরীকে বরণে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সমর্থকদের ঢল নামে। বাংলাদেশ পাসপোর্ট নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশে আসতেছেন, এটা খুবই আমরা খুবই উৎসাহিত। বাংলাদেশের টিমে যদি এই যে ফাহমিদুল ইসলাম এটা থেকে আসছে, ফাহমিদুল ইসলাম আর হামজা চৌধুরী যদি 25 তারিখ ইন্ডিয়ার সাথে খেলে তাহলে এবারে 7 আপ হবে গোল। এই 5 বছর অপেক্ষা ফাইনালে আমাদের শেষ হতে যাচ্ছে, সো এটার জন্য আমরা আসলে সবাই এক্সাইটেড। ইন্ডিয়া প্লেয়ারদের এতটা কনসার্ন বাংলাদেশের প্রতি এই প্রথম, এবং আমরা আশা করতেছি ভালোর দিকে ইনশাআল্লাহ। বিমানবন্দরে নেমে ভিআইপি গেট দিয়ে বেরোতে যেন হিমশিম খাচ্ছিলেন লাল সবুজ জার্সিতে প্রতিনিধিত্ব করতে যাওয়া হামজা। বাফুফে কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনী আর ভক্তদের ফাঁক গলে সামনে আসতেই তাকে ঘিরে ধরে গণমাধ্যম কর্মীরা। শুরুতেই দীর্ঘ সময় পর নতুন রূপে দেশে ফেরার অনুভূতি জানান বর্তমানে দক্ষিণ এশিয়ার বড় এই ফুটবল তারকা। Amazing. It feels like a long time coming. I'm excited. এশিয়ান কাপ বাছাইয়ে ভারত ম্যাচ নিয়েও প্রত্যাশার কথা জানান হামজা। ইনশাআল্লাহ আমরা উইন করব। আমরা বিগ ড্রিমস আছে আমরা বাংলাদেশের সঙ্গে। আমি কোচ হাভিয়ার সঙ্গে ম্যাচে বলতে আর ইনশাআল্লাহ আমরা উইন করে প্রোগ্রেস করতে পারব। বিমানবন্দর থেকে সরাসরি গ্রামের বাড়ি হবিগঞ্জের শানঘাটের চৌধুরী বাড়িতে যান হামজা। সেখানেও সাধারণ মানুষের ঢল নামে। খুব ভালো লাগছে যে আপনার সঙ্গে এসে আমরা দেখতে লাগে। সবকিছু ঠিক থাকলে 25 মার্চ লাল সবুজ জার্সিতে অভিষেক ঘটতে যাচ্ছে হামজা চৌধুরীর। এস এম আরিফ, মাই টিভি।